হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা আবার চলে এসেছি মাধ্যমিক 2025 সালের বাংলা বিষয়কে কেন্দ্র করে একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটার মূল যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা সবার মনে খুব কিন্তু একটা প্রশ্নের বিষয় যে স্যার বাংলাতে কি 90 প্লাস 95 100 পাওয়া যায়? এই প্রশ্নটা কিন্তু প্রায় সকলের মনেই আছে। এবং তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষাটাই কিন্তু বাংলা। এবং আমরা সবাই জানি বাংলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বা একটা ভাষা বা সাহিত্যের বিষয়। সেখানে বাংলাতে 90 বা 95 বা আমি খুব জোর ধরছি 100 পাওয়াটা কিন্তু সকলের মধ্যে একটা ধারণা রয়েছে, পাওয়া যায় না, তাই তো? কিন্তু সত্যি কথা বলতে গেলে এখনকার যে পাঠ্যক্রম বা এখনকার যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা যদি কিছু টপিক এবং কিছু ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বাংলাতে 90 প্লাস 95 কিংবা 100 পাওয়া যেতেই পারে। যারা টার্গেট রাখছে বাংলায় 100 পাওয়ার, তাদের জন্য আজকের যে রোডম্যাপটা আমি দিতে চলেছি, যে শেষ তোমরা 15 দিনে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে তৈরি হবে মাধ্যমিকের জন্য। এই 15টা দিন খুব ক্রুশিয়াল একটা সময়। এই 15টা দিন তোমরা কিভাবে কাজে লাগিয়ে বাংলা পরীক্ষার সব থেকে ভালো নাম্বার পাবে, তার একটা রোড ম্যাপ বা কিভাবে কোন পথে চললে তোমরা এই 15টা দিন কাজে লাগাতে পারবে তাই নিয়ে আলোচনা করব। সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং বাংলা রিলেটেড এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। এছাড়াও আজকে চ্যানেলে বা আজকে আমরা ভিডিওটার মধ্যে বলবো যে তোমরা বড় প্রশ্ন, যেটা সবার খুব সমস্যা থাকে, আমরা জানি বড় প্রশ্ন লেখাটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মাস্ট এবং ম্যান্ডেটরি। তাই এই যে বাংলা, এই বাংলার ক্ষেত্রে কিভাবে বড় প্রশ্ন লিখলে সত্যি কথা বলতে গেলে 5-এ 5 পাওয়ার মতো, সেইভাবে টেকনিকটা বুঝিয়ে দেবো যে কিভাবে বড় প্রশ্ন তোমরা লিখলে প্রত্যেকটা প্রশ্নে তোমরা কিন্তু যথোপযুক্ত নাম্বার পেতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে একটা জিনিস তোমাদের জানাতে চাই। তোমাদের মাথার মধ্যে সবার একটা কনফিউশন থাকে যে স্যার বাংলায় কি 95 বা 95% পাওয়া সম্ভব? আমি বলছি হ্যাঁ, সম্ভব। বাংলায় এখনকার যা কাঠামো, প্রশ্ন কাঠামো বলো, সিলেবাস বলো, বা এখন যা ট্রেন্ড চলছে, তা থেকে কিন্তু বাংলায় 95% পাওয়া যেতেই পারে, এমন কিছু একটা আহামরি ব্যাপার নয়। 2023 সালের বা 24 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 24 সালই হবে, একজন বাংলায় 100 কিন্তু পেয়েছে। তাহলে বাংলায় 100 কি মানুষ পাচ্ছে না? 95 পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। তাহলে তোমরাও যদি সেই লিস্টের মধ্যে নিজেদের নামটাকে খোদাই করে রাখতে চাও এবং বাংলায় 95 ওপরে পেতে চাও, তাহলে কিন্তু আজকের এই রোডম্যাপটা পুরোটা ফলো করতেই হবে। দেখো, রোডম্যাপটা সর্বপ্রথম আমি তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, এটা কিন্তু প্রথমেই বলবো যে কোনো সাজেশন মূলক ভিডিও নয়। ইতিমধ্যেই বাংলার সমস্ত সাজেশন কিন্তু আমরা সোমস ক্লাসরুমের চ্যানেলে আপলোড করেছি, তোমরা আশা করছি সেই সাজেশন গুলো দেখেছো। আজকেরটা কিন্তু পুরোটাই হবে একটা রোড ম্যাপ রিলেটেড, অর্থাৎ যেখানে তোমরা এই 15টা দিন কিভাবে কাজে লাগিয়ে বড় প্রশ্নের উত্তর লেখা ঠিকঠাক ভাবে লিখে ভালো নম্বর তুলতে পারবে তাই নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের যে নতুন প্রশ্ন প্যাটার্ন বা আমরা 2017 সাল থেকে যে প্রশ্ন প্যাটার্ন দেখে আসছি, সেটা খেয়াল করলে দেখা যাবে এমসিকিউ এবং এসএকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, বা আমরা যেটাকে ছোট প্রশ্ন বলছি, সেগুলোর উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমাদের সমগ্র যে 90 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে প্রায় 36 নম্বরই কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউর মধ্যেই রয়েছে। তাই সবার আগে বলবো, এমসিকিউ এবং এসিকিউ যারা ঠিক করতে পারবে, এই 36 নম্বর যারা গোটা 36 তুলতে পারবে, তারাই কিন্তু একমাত্র 90 এর ঘরে নাম্বার ছুতে পারবে। এবার বলতে পারে স্যার কিভাবে তাহলে 36 নম্বরটা পাওয়া যায়? এই 36 নম্বর পাওয়ার একটাই মাত্র পন্থা হচ্ছে, তোমাকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। এখনকার যে প্রশ্নের ট্রেন্ড সেটা বলছে যে এমসিকিউ এসিকিউ যদি ঠিক করা যায়, অর্থাৎ এই 36 নম্বর যদি কেউ একদম একটা নাম্বার কাটা না গিয়ে পেয়ে থাকে, তাহলে কিন্তু সে 90 এর দোরগোড়ায় পৌঁছচ্ছে।
তার জন্য তোমাকে অবশ্যই তোমাদের যে টেক্সট বই দেওয়া হয়েছে বাংলার, সেই বাংলা টেক্সট বই থেকে প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু এই 36 নম্বর পাওয়া যাবে। এবার বলবে স্যার শুধু কি টেক্সট? না, শুধু টেক্সট নয়, অবশ্যই ব্যাকরণও রয়েছে তার মধ্যে। তোমাকে আগে যে সিলেবাসে যেরকম দেওয়া হতো যে ব্যাকরণ সলভ করা, রীতিমতো ব্যাকরণের বড় প্রশ্ন উত্তর করতে হতো, এখন কিন্তু সেরকম ভাবে ব্যাকরণে বড় প্রশ্ন দেওয়া হয় না। ব্যাকরণটা মূলত শর্ট কোশ্চেনের মধ্যে এখন সীমাবদ্ধ রয়েছে, তাই ব্যাকরণটাও তোমাকে কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে যদি তুমি 36 নম্বর বা 36 নাম্বার তুমি পেতে চাও। কিভাবে পাবে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের প্রথমেই দেওয়া থাকে 17 নম্বরের এমসিকিউ, অর্থাৎ 17টা এমসিকিউ আমাদের করতে দেওয়া হয়, যেখানে 9টা এমসিকিউ থাকে টেক্সট অর্থাৎ আমাদের পাঠ্য বই থেকে, এবং 8টা এমসিকিউ থাকে ব্যাকরণ অংশ থেকে। তাই এখানেও দেখছো এমসিকিউর ক্ষেত্রেও টেক্সট এবং ব্যাকরণ কিন্তু সমান ব্যালেন্সিং ওয়েতে প্রায় কিছুটা রয়েছে। তাই টেক্সট বইয়ের পাশাপাশি এই যে 8টা ব্যাকরণ যে এমসিকিউতে ঠিক করতে পারবে, সে কিন্তু এই 36 নম্বরের দিকে আরো কিছুটা এগিয়ে যাবে। ক্লিয়ার হলো? পরে আমাদের এরপরে থাকে 19টা এসএকিউ। 19 নম্বরে প্রত্যেকটা যার মান 1 করে, এই এমসিকিউর পর এসএকিউ কিন্তু 19 নম্বরের থেকে থাকে, যেখানে থাকে 11 নম্বরের 11টা টেক্সট থেকে এসএকিউ এবং 8টা আলাদাভাবে বিভাজন করা থাকে। এটা এই 8টা ব্যাকরণ তোমাদের কিন্তু সলভ করতে হয়, যেখানে নানা রকম সংজ্ঞা থাকে। ধরো বললো মধ্য পদলোপী সমাস কাকে বলে, একটি উদাহরণ দাও। বা একটি বাক্য দিয়ে বললো এটি যৌগিক বাক্যে রূপান্তর করো। একটি শব্দ দিয়ে বললো এটি কোন সমাস বা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এই অংশটা আমরা সবাই টেস্ট পরীক্ষায় দেখেছি যে 8 নম্বরের কিন্তু আলাদা করে ব্যাকরণই থাকে। তাই এই যে টোটাল 19 নম্বর অর্থাৎ 11 নম্বরের টেক্সট এবং 8 নম্বরের ব্যাকরণ, এই 19টা নম্বর প্লাস 17 নম্বর যোগ করে 36 নম্বর হচ্ছে। এই 36টা নম্বর এমসিকিউ এসিকিউ মিলিয়ে যে পূর্ণ নম্বর তুলতে পারবে, সেই কিন্তু একমাত্র 90 এর কাছাকাছি যেতে পারবে বা 90 পেতে পারবে। তাই সবার আগে মাথা থেকে এই জিনিসটা ক্লিয়ার করে নেবে যে আমাকে যদি 90 এর নম্বর পেতে হয় বা 90 এর বেশি পেতে হয়, আমাকে এই 36 নম্বর কিন্তু ছাক্কা তুলতে হবে। এই 36টা নম্বর যে গোটা 36 তুলতে পারবে, সেই কিন্তু বাজিমাত করতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে আমাকে সবার আগে এই 36টা নাম্বার পাওয়ার জন্য আমাকে আমার টেক্সট বই খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, 2 নম্বর ব্যাকরণ ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। আশা করছি যারা তোমরা মাধ্যমিক দিচ্ছ, আমরা যে ব্যাকরণ ক্লাসগুলো করাচ্ছি ইতিমধ্যে আমরা কারক সমাস করিয়ে দিয়েছি, বাক্য বাচ্যটা কিছুদিনের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা করলে কিন্তু অনেকটা তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম পার্ট ক্লিয়ার হলো, আমরা কিভাবে 90 এর দিকে এগিয়ে যাব, তার জন্য 36 নম্বর কিন্তু তুলতে হবে। এরপর এবার একটা মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এমসিকিউ এসিকিউ কিভাবে সঠিকভাবে লিখবো যাতে কোনো নম্বর কাটা না যায়, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ কিভাবে লিখবো, এই প্রশ্নটা সবার মনে রয়েছে। সবার ক্ষেত্রে একটাই উত্তর আমি দেব যে এমসিকিউ লেখার ক্ষেত্রে শুধুমাত্র দাগ নম্বর বা উত্তর নম্বর দিয়ে আসলে কিন্তু হবে না, তোমাকে যে সঠিক উত্তরটা রয়েছে সেটাও কিন্তু লিখতে হবে। উদাহরণ দিয়ে ভালো করে দেখো। বলছে হৈমবতী সুত কাকে বধ করেছিলেন। ধরো এরকম একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এটা কিন্তু কোনো সাজেশন নয়, বলে দিই প্রথমেই, ডিসক্লেমার দিয়ে দিই, আমি একটা র্যান্ডম প্রশ্ন তুলেছি, তোমরা একটু দেখে নাও। ধরো হৈমবতী সুত কাকে বধ করেছিলেন। অপশন বলছে বৃত্রাসুরকে, তারকাসুরকে, নিশুম্ভকে না বকাসুরকে। 4টা অপশন দিয়েছে, ধরো তোমাকে পরীক্ষা এরকম ভাবে দেবে। এবার আমরা জানি সকলেই উত্তরটা যে হৈমবতী সুত তারকাসুরকে বধ করেছিলেন। আমরা উত্তরটা কিভাবে লিখব? উত্তরটা আমরা এভাবে লিখবো, সবার প্রথমে আমরা প্রশ্নের দাগ নম্বরটা দেব, প্রশ্নের দাগ নম্বরের পর আমরা উত্তরের দাগ নম্বরটা দেব, দিয়ে আমরা সঠিক উত্তর যেটা রয়েছে সেটাকে কিন্তু লিখবো। ক্লিয়ার হলো? তাই আমরা কিন্তু শুধুমাত্র কোশ্চেন নাম্বার আর উত্তরের দাগ নম্বর দিয়ে ছেড়ে দেব না, আমরা যে উত্তরটা রয়েছে সেটাকেও কিন্তু এখানে দাগ দেব, অর্থাৎ উত্তরটা লিখবো। এটাই কিন্তু এমসিকিউ লেখার সঠিক নিয়ম। ক্লিয়ার হলো? এভাবে তোমরা কি করবে, পরপর পরপর 1 2 3 4 করে নাম্বারিং করবে এবং উত্তরের যে দাগ নম্বরটা রয়েছে সেটা লিখে সঠিক উত্তরটাও লিখবে। এটা গেল এমসিকিউ লেখার প্যাটার্ন। এবার বলতে পারো স্যার এসিকিউ কিভাবে লিখবো। 1 নম্বরে শর্ট কোশ্চেনে তো মাঝে মাঝে এমন প্রশ্ন দেয় যে মনে হয় এটা আরেকটু বাড়িয়ে লিখতে হবে।
তাই না? মনে হতেই পারে এরকম যে দিয়েছে প্রশ্ন 1 নম্বরের, কিন্তু মনে হচ্ছে এটা তো 2 বা 3 নম্বরের প্রশ্ন, তাই তো? এটা অনেক সময় মনে হয়। সেক্ষেত্রে আমি বলবো তোমাকে কিন্তু ওখানে তুমি যতটাই বড় লেখো না কেন, তোমাকে কিন্তু 1 নম্বরই দেওয়া হবে, 1 নম্বরের বেশি কিন্তু তোমাকে 2 দেওয়া হবে না। তাই যথোপযুক্ত নিজের ভাষার দক্ষতাকে বুঝে, আমি কতটা লিখতে পারবো সেটা বুঝে অতি কথন বর্জন করবে, বেশি লেখার চেষ্টা করবে না, বারে বারে বলছি। কারণ 1 নম্বর তোমাকে তো বেশি দেবে না, তুমি যদি বেশি লেখো উল্টে ম্যাডাম আরো, বা যিনি পরীক্ষক খাতা দেখবেন স্যার বা ম্যাডাম, তিনি কিন্তু বিরক্ত হয়ে কোনো নাম্বারই নাই দিতে পারেন, যে 1 নম্বরের জন্য এতটা কেন লিখেছে, তাই না? তাই 2 নম্বরের এসিকিউ উত্তর লেখার ক্ষেত্রে উত্তর হবে পাঠ্য বই ভিত্তিক, অর্থাৎ তোমাকে টেক্সট বইয়ে যেভাবে লেখা রয়েছে সেভাবে পাই টু পাই লাইন তুলতে হবে, সেটা বলছি না। আমি বলছি টেক্সট বই ভিত্তিক, বাইরের কোনো কথা আমি আনবো না। টেক্সট বইতে যেরকম ভাবে উত্তরটা গোছানো রয়েছে সেই টেক্সট বই ভিত্তিক বা পাঠ্য বই ভিত্তিক উত্তরটা হবে, বাইরের কোনো উত্তরে আনার প্রয়োজন নেই। এবং যতটা সম্ভব অতিকথন বর্জন করে নিজের ভাষায় লিখতে হবে। অতিকথন বারে বারে বলছি, 1 নম্বরের প্রশ্নের জন্য আমরা বেশি লিখতে যাব না। তোমাদের শব্দ সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, পর্ষদ যে তালিকা দিয়েছে সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে তোমাকে 1 নম্বরের উত্তরগুলো, প্রথম কথা পাঠ্য বই ভিত্তিক উত্তর, 2 নম্বর অতিকথন বর্জন করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এসিকিউ লেখার ক্ষেত্রে এই প্যাটার্নটা কিন্তু ফলো করবে। ক্লিয়ার হলো? তাহলে এমসিকিউ এসিকিউ ক্লিয়ার সবার? এরপর আমরা যাব নেক্সট পার্টে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 3। এগুলোর ক্ষেত্রে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন কবিতা এবং গল্পগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বো। দেখো আমি প্রথমেই বললাম এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও নয়, আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্নগুলোকে পর্যালোচনা করে যেটা দেখতে পাচ্ছি যে এবছরের জন্য বিশেষ কিছু কবিতা এবং বিশেষ কিছু গল্প 3 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যার মধ্যে কবিতার ক্ষেত্রে আমরা পড়বো আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটা 3 নম্বরের জন্য আমরা পড়বো বিশেষ গুরুত্ব দিয়ে। অভিষেক, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টে কবিতা আমরা 3 নম্বরের মধ্যম মানের যে প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর জন্য বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করব। তোমরা জানো আমি ইতিমধ্যে কিন্তু সমস্ত গল্প কবিতা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে সোমস ক্লাসরুমের ভিডিও সেকশন থেকে সেটা অবশ্যই দেখতে পারো। তাহলে বোঝা গেল 3 নম্বরের কবিতা অংশের জন্য আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি, অভিষেক, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টি কবিতা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো। গল্পের ক্ষেত্রে আমরা 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে বহুরূপী, নদীর বিদ্রোহ এবং পথের দাবি, এই 3টে গল্পকে আমরা 3 মার্কসের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি। বিগত বছর এবং যবে থেকে এই সিলেবাস এসছে তার একটা তো ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ড অর্থাৎ প্রশ্নগুলোকে পর্যালোচনা করে দেখা যাচ্ছে 25 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু 3 নম্বরের জন্য এই কবিতা এবং এই গল্পগুলো সর্বাধিক ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? এবার তোমাদের জন্য একটা ছোট্ট টিপস আমি লিখে রেখেছি। সবসময় খেয়াল করবে 3 নম্বরে যে গোটা প্রশ্নগুলো থাকে, মানে গোটা 3-এর প্রশ্ন, সেগুলো একটু তোমরা এড়িয়ে চলার চেষ্টা করবে, কারণ গোটা 3-এর প্রশ্নটা খুব একটা ভালো নম্বর ওঠে না। তাই চেষ্টা করবে পার্ট প্রশ্ন, যেগুলো ধরো 1+1+1 বা 1+2, এগুলো যেরকম প্রশ্ন রয়েছে এর উত্তর করার সর্বাধিক ভালোভাবে চেষ্টা করবে। এতে কিন্তু তোমার নাম্বার তোলার প্রবণতাটা আরো বেড়ে যায়। ক্লিয়ার হলো? 3 নম্বরের ক্ষেত্রে তাহলে আমরা এই কবিতা এবং এই গল্পগুলো রেডি করব বিশেষ গুরুত্ব দিয়ে, তার পাশাপাশি আমরা চেষ্টা করব পার্ট কোশ্চেন অ্যাটেন্ড করা। এই গেল 3 নম্বর। এবার আমরা জানবো রচনাধর্মী প্রশ্নোত্তর, অর্থাৎ মান 5, এই 5 মানের জন্য কোন কবিতা এবং গল্প আমাদের তৈরি করতে হবে। দেখো 5 মানের জন্য আমি যে কবিতাগুলো বলছি এবছর কিন্তু প্রায় তোমরা মাধ্যমিক প্রশ্ন খুললেই যতদিন পরীক্ষা হবে সেদিন দেখতেই পাবে যে কি থেকে প্রশ্ন এসছে। এছাড়াও টেস্ট পেপার তোমরা বহু সলভ করছো, এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, বিভিন্ন টেস্ট পেপার তোমরা সলভ করছো, পর্ষদের টেস্ট পেপার, সেখানেও কিন্তু এই ট্রেন্ডটাই ফলো করা হচ্ছে। সেক্ষেত্রে 5 নম্বরের কবিতার ক্ষেত্রে আমরা পড়বো প্রথমেই অভিষেক। আমি তোমাদের বারে বারে বলছি খুব ভালো করে অভিষেকটা পড়বে। দ্বিতীয় পড়বে প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলামের লেখা, পাবলো নেরুদার লেখা অসুখী একজন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা। এই 4টি কবিতা 5 নম্বরের বড় প্রশ্নের জন্য কিন্তু এবছর সর্বাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার গল্পের ক্ষেত্রে 5 নম্বরের জন্য আমরা পড়বো
মোটামুটি 3টে গল্প পড়লে কিন্তু এনাফ এবছরের জন্য। 3টে খুব সহজ গল্প, খুব একটা জটিল গল্প কিছু নয়। এর মধ্যে থেকে জ্ঞানচক্ষু, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্প এবছরের জন্য মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীরা অবশ্যই তৈরি করবে 5 নম্বরের জন্য। ক্লিয়ার হলো? এবার 5 নম্বর লেখার ক্ষেত্রে কিছু একটু টিপস এটা মাথায় রাখবে। যেহেতু এটা বড় প্রশ্ন, এখানে কিন্তু তোমাকে তোমার লেখার দক্ষতা দেখাতে হবে। অবশ্যই তোমাদের কিছু শব্দ সংখ্যা নির্দেশ করে দেওয়া রয়েছে, তার মধ্যে তো লিখতেই হবে, কিন্তু উত্তরটাকে আরো চিত্তাকর্ষক, যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তোমার উত্তরটা লেখা দেখেই যেন তিনি ইমপ্রেস হয়ে যান, তার জন্য কিছু অবশ্যই টিপস তোমাকে ফলো করতে হবে। যেমন কি, অবশ্যই পার্ট প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। বারে বারে বলছি, গোটা 5-এর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো, যেগুলো ধরো 2+3 বা 4+1, 1+4 বা 1+1+3, এভাবে যেগুলো ভাঙা বা পার্ট কোশ্চেন রয়েছে, সেগুলোও কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে প্রথম পয়েন্ট, 3 নম্বর মান এবং 5 নম্বর মান দুটোর ক্ষেত্রে কিন্তু পার্ট কোশ্চেন বা ভাঙা প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে সব থেকে বেশি। এরপরে খেয়াল রাখতে হবে যে আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে স্যার, আমরা তো সহায়িকাতে দেখেছি উৎস গ্রন্থ বা কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে সেটা দিয়ে উত্তর শুরু করছে, তাহলে কি 2 নম্বর 5 নম্বর দুটোর ক্ষেত্রে এইভাবে লিখবো? আমি তোমাদের সেক্ষেত্রে একটা টিপস বলবো, 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো মানের ক্ষেত্রে তোমাদের কোনো রকম উৎস বা কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তোমরা কোথায় এই জিনিসটা দেবে? তোমরা দেবে 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা উৎস, কবি বা লেখক পরিচিতি, পাঠের উদ্ধৃতি ভালো করে মাথায় রাখবে। 3 নম্বর এবং 1 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কবি বা লেখক পরিচিতি এবং উদ্ধৃতি লাইনের, বা আমরা যেটাকে কোট লাইন বলছি, কোট লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এরকম কিচ্ছু লেখার প্রয়োজন নেই। আমরা এই কাজটা কোন প্রশ্নের ক্ষেত্রে করব? আমরা এই কাজটা 5 নম্বর বা 5 মানের প্রশ্নের ক্ষেত্রে করে থাকবো। এক্ষেত্রে আমরা উত্তরটা লেখার শুরুর দিকেই প্রথমে আমরা কবি পরিচিতি বা কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো ব্যবহার করব। এবং আরো একটা টিপস বলে রাখি, ধরো কোনো চরিত্র আলোচনা দিয়েছে, ধরো আমি বললাম জ্ঞানচক্ষু গল্প থেকে তপন চরিত্র আলোচনা কর, দিতেই পারে এরকম একটা প্রশ্ন। সেই তপন চরিত্র আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকমের পয়েন্ট ব্যবহার করব, এটা মাথায় রাখবে। চরিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে কিন্তু পয়েন্ট ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু চরিত্র বিশ্লেষণ করতে গেলে ঢালা লেখা, অনেক সহায়িকাতে দেখবে ঢালা পুরো একই প্যারার মধ্যে লিখে গেছে, ওটা কিন্তু চরিত্র বিশ্লেষণে মানায় না। আমরা চরিত্র বিশ্লেষণ করতে গেলে কিন্তু অবশ্যই পয়েন্ট উত্তর লিখবো। এরপর বলি, কিছু তোমাদের কবিতা রয়েছে যেগুলো না পুরোটাই হচ্ছে তথ্য নির্ভর, এটা তোমাকে বেশি ভাবতে হবে না বা জটিল গুঁড়ো অর্থের মধ্যে যেতে হবে না। যেমন ধরো আমাদের কবিতা রয়েছে সিন্ধু তীরে, কবিতা রয়েছে অভিষেক। এই দুটো কবিতা মূলটাই হচ্ছে পুরোটাই গল্পের উপর নির্ভর করে, যে যেটুকুনি গল্পে বলা হয়েছে কবিতাটার মধ্যে যা আমরা বুঝতে পারছি তার উপরই ডিপেন্ড করে উত্তরটা লিখতে হবে। যদি কোনো মতে দেখো সিন্ধু তীরের বা অভিষেক এগুলো থেকে প্রশ্ন দিয়েছে, সেগুলো লেখার চেষ্টা করবে। এবং যেহেতু এটা গল্প নির্ভর, তুমি গল্পটা জানো, তাহলে তুমি অনেকটাই কিন্তু লিখতে পারবে। সেক্ষেত্রে এবার উল্টো দিকে যদি আমি বলি, নজরুল ইসলামের কবিতা প্রলয় উল্লাস বা রবীন্দ্রনাথের আফ্রিকা, এগুলো একটু মূলত গূঢ়ার্থমূলক, এর ভেতরে একটা ইনডেপথ মিনিং রয়েছে, সেটা যদি সঠিক বিশ্লেষণ করতে না পারো তাহলে কিন্তু নাম্বারটা পাওয়া যায় না। তাই চেষ্টা করবে যেগুলো গল্প নির্ভর কবিতা, মানে যেটার মূল একটাই সুর, একটাই গল্পে বাঁধা রয়েছে পুরোটা জিনিস, সেটাই লেখার চেষ্টা করবে। তুমি খেয়াল করে দেখো, প্রলয় উল্লাস কবিতাটার মধ্যে একটা জিনিস হলেও বা একটা ঘটনা হলেও তার মধ্যে কিন্তু অনেক ওঠাপড়া রয়েছে। বা আফ্রিকা যে 4টি স্ট্যান্জায় বিভক্ত, 4টি স্ট্যান্জা বা 4টি যে স্তবক রয়েছে, সেই স্তবকের মধ্যে কিন্তু আলাদা আলাদা ঘটনার বর্ণনা রয়েছে। তাই চেষ্টা করবে এই প্রশ্নগুলো একটু অ্যাভয়েড করা, সেটা আমার পার্সোনাল চয়েস, তোমরা করতেই পারো। তাই জন্য বলবো যে এইগুলো একটু মেনে চলবে। যেগুলো একটুখানি ইনডেপথ মিনিং এর প্রশ্ন লিখতে হয় সেগুলো একটু যদি তোমরা এড়িয়ে চলো, যেগুলো গল্পে লেখার প্রশ্ন সেগুলোর ক্ষেত্রে কিন্তু নাম্বারটা ভালো ওঠে। এবার যারা খুব ভালো বাংলায়, আমি সবার জন্য ভিডিওটা বলছি, যারা খুব ভালো বাংলার ভালো দক্ষতা রয়েছে, সুন্দর ভাষা চয়ন করে লিখতে পারে, প্রত্যেকটা লাইন সুষ্ঠু সুঠাম ভাবে করতে পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা চাইলে প্রলয় উল্লাস, আফ্রিকার মতো কবিতাগুলো অ্যাটেন্ড করতেই পারো। কিন্তু যারা একটু তুলনামূলকভাবে দুর্বল, যে স্যার আমি বাংলাটা খুব ভালো গুছিয়ে লিখতে পারি না, তারা একটু চেষ্টা করবে গল্প নির্ভর লেখার দিকে যেতে,
যাতে যে গল্পটা চাওয়া হয়েছে সেটা যেন তোমরা পুরোটাই খাতার মধ্যে তুলে আসতে পারো। ক্লিয়ার হলো? তাহলে 5 নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে আমরা উৎস, কবি, লেখক পরিচিতি এবং গল্পের ক্ষেত্রে কোটলাইন এবং কবিতার ক্ষেত্রে আমরা কোটলাইন, যেটাকে আমরা বলছি পাঠ্যের উদ্ধৃতি অংশ কিন্তু আমরা ব্যবহার করব। এরপরে বলছি, যেটা বললাম, চরিত্রের ক্ষেত্রে আমরা পয়েন্ট বা উপশিরোনাম ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার হলো? 5 নম্বরটা আমরা কিভাবে লিখবো আবার একটুখানি আমরা রিভিশন করে নিই। 3 নম্বরের ক্ষেত্রে এই যে মানগুলো আমি বললাম, এই কবিতাগুলো বা গল্পগুলোর ক্ষেত্রে আমরা কোনো প্রকার কবি পরিচিতি, উৎস গ্রন্থ ব্যবহার করব না, আমরা প্লেন যেটুকুনি চাওয়া হয়েছে সেটুকুনি লিখবো। 5 নম্বর মানের উত্তরের ক্ষেত্রে আমরা উৎস, কবি পরিচিতি বা লেখক পরিচিতি লিখতে পারি এবং লিখবো, অবশ্যই আমি বলবো। এছাড়াও উদ্ধৃতির ব্যবহার করব। কোন কোট লাইন যেটা মানানসই উত্তরের ক্ষেত্রে সেই কোট লাইন ব্যবহার করব লেখাটাকে আরো ভালো করার জন্য, মানটাকে আরো হাই করার জন্য লেখার। এবং যেগুলো চরিত্র বিশ্লেষণ থাকবে সেখানে কিন্তু অবশ্যই পয়েন্ট ভিত্তিক উত্তর আমরা লেখার চেষ্টা করব। ক্লিয়ার হলো? এই গেল 3 এবং 5 নম্বরের গল্প কবিতা অংশের গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য টিপস। এটা বারে বারে বলছি, কোনো সাজেশন নয়, এটা তোমাদের অ্যানালিসিস করে রোড ম্যাপ দেওয়া যে 15টা দিন তোমরা কিভাবে খেটে পড়লে তোমরা অবশ্যই বাংলায় ভালো নাম্বার পেতে পারবে। চলো, এটা গেল। এরপর তোমাদের রয়েছে প্রবন্ধ অংশ। প্রবন্ধ অংশের জন্য তোমাদের দুটো প্রবন্ধ বরাদ্দ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, যাদের পূর্ণ মান হচ্ছে 5। এবার বলতে পারো যে স্যার, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান দুটো প্রবন্ধ, তাহলে কেন 1 নম্বর 5? কারণ বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম দুটো প্রবন্ধ থেকে তোমাদের দুটো থেকেই দুটো করে প্রশ্ন দেবে, একটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে, একটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, কিন্তু তোমাদের লিখতে হবে একটাই 5 নম্বরের উত্তর। সেক্ষেত্রে আমার প্রথমেই যে টিপসটা দেব সেটা হচ্ছে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটি প্রবন্ধ কিন্তু ভালো করে রেডি করবে, তোমাদের চয়েস। এখানে আমি তোমাদের কিছু বলবো না। যারা মনে করছে আমি হারিয়ে যাওয়া কালিকলম ভালো পারবো তারা হারিয়ে যাওয়া কালিকলম রেডি করবে, যারা বাংলা ভাষায় বিজ্ঞান ভালো পারবে তারা বাংলা ভাষায় বিজ্ঞানটা তৈরি করবে। ক্লিয়ার হলো? এবার যদি বলতে বলো স্যার একটু ভালো করে বলে দিন যে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বো, তাহলে দেখে নাও হারিয়ে যাওয়া কালিকলম অংশ থেকে কোন কোন অংশগুলো বিশেষভাবে দেখবে। লেখকদের কালি তৈরির পদ্ধতি, যেটা প্রথমেই বলেছেন, 3 ত্রিফলা, শিমুল ছাড়া, ছাগ দুগ্ধে পরিমেলা, ওই যে তারপরের থেকে রয়েছেন একটা পুরো গোটা প্যারাতেই রয়েছে যে কিভাবে লাউ পাতা দিয়ে কড়ার তলার কালি ঘষে নিয়ে সেটাকে হরিতকি ঘষে, ওই যে একটা কালি তৈরির পদ্ধতি, ওইটা ভালো করে দেখবে। ফাউন্টেন পেন আবিষ্কারের গল্পটা ভালো করে দেখবে। প্রাবন্ধিকের প্রথম ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা পড়বে ভালো করে। এবং লিপি কুশলীদের সম্পর্কে প্রাবন্ধিক যা যা বলেছেন এই 4টে জায়গা খুব ভালো করে একটু দেখে যাবে। আমি আবারও বলছি, এগুলো কোনো প্রশ্নের সাজেশন নয়, এটা হচ্ছে তোমাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া যে কোন কোন জায়গা থেকে এবার একটু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়বে যারা মনে করছো হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা উত্তর অ্যাটেন্ড করব। এরপর যারা ভাবছো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে উত্তর লিখবে, তাদের জন্য তোমরা কোন কোন জায়গাগুলো দেখবে? অবশ্যই দেখবে প্রাবন্ধিকের মতে 2 শ্রেণীর যে প্রথমে পাঠকদের কথা বলেছে, অর্থাৎ যারা ইংরেজি জানে না এবং যারা অল্প জানে কিংবা জানে, এই যে দুটো শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলেছে, সেই শ্রেণী বিভাজনটা একটু ভালো করে দেখবে। পরিভাষা বিষয়ে লেখকের যে মতামত, পরিভাষা সমিতি গঠন, পরিভাষা কেমন হওয়া উচিত, বাংলা ভাষায় প্রয়োগ কিভাবে করা উচিত, সেটা একটু ভালো করে দেখবে এই জায়গাটা। এছাড়াও দেখবে শব্দার্থের যে ত্রিবিধ রূপের কথা বলেছেন, অর্থাৎ অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, এই যে শব্দার্থের ত্রিবিধ রূপের কথা বলেছেন, এটা একটু ভালো করে দেখবে এই জায়গাটা। এছাড়াও দেখবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় যে দোষ বা ত্রুটি বা বাধা রয়েছে সেগুলো দূর করার জন্য প্রাবন্ধিক যা যা আমাদের বলেছেন, এই কটা জায়গা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যারা এই কটা জায়গা রেডি করে যাবে, আশা করছি এর ভেতর থেকে কিন্তু তোমরা কোনো না কোনো প্রশ্ন পাবে। এবং সাজেশন ভিডিও তোমরা দেখেছো, অনেক প্রশ্ন কিন্তু ওখান থেকে এসেছে। যারা চাইছে স্ক্রিনশটটা নেবে তারা অবশ্যই একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। আমি সরে যাচ্ছি। চলো, লাস্টে বলেছি যে কোনো একটি প্রবন্ধ খুব ভালো করে খুঁটিয়ে পড়ে যাবে, যারা যেটা মনে করছো যে আমি এটা অ্যাটেন্ড করবো তাই এটা পড়ে যাবে। এরপরে তোমাদের একটা নাটক পড়তে হচ্ছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা, যার পূর্ণ মান হচ্ছে 4। এখান থেকে তোমাদের একটাই প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, দুটো দেওয়া হয়, একটা অ্যাটেন্ড করতে হয়। সেক্ষেত্রে এটার কোনো বাজ বিচার করা চলবে না বা আমরা কিছু বাদও দিতে পারবো না। তাই জন্য 4 নম্বরের নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
কোন কোন জায়গাগুলো? সিরাজ ও ওয়াটসের প্রথমে যে কথোপকথনটা আছে ওই জায়গাটা একটু ভালো করে দেখবে, ওখানে যা যা যাবতীয় প্রশ্ন তোমাদের রেফারেন্স বই বা সহায়িকা বইতে আছে সেই জায়গাটা ভালো করে পড়বে। সিরাজ, লুৎফা এবং ঘসেটির যে একদম শেষের দিকে সিরাজ, লুৎফা এবং ঘসেটি যখন একসঙ্গে এসে কথোপকথন বলছে ওই জায়গাটা একটু ভালো করে দেখবে, যে কোনো লাইন তুলে ওখান থেকে আসতে পারে। এছাড়াও সিরাজ এবং ঘসেটি বেগমের চরিত্রটা পড়বে, ইম্পর্টেন্ট সিরাজ চরিত্র। এছাড়াও পড়বে এই আমাদের যে সিরাজদৌল্লা নাটক, সেই নাটকের মধ্যে সিরাজদৌল্লা যে উদারনৈতিক বা উদার অসাম্প্রদায়িক মনোভাব এর পরিচয় পাওয়া যায় সেই জায়গাটা। অর্থাৎ একটা জায়গায় বলছে না যে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু এবং মুসলমানের গুলবাগ এই বাংলা, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এই অংশটা যে উদার নৈতিক অসাম্প্রদায়িক যে মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে সিরাজের চরিত্রের মধ্যে, এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপর তোমাদের একটা পড়তে হচ্ছে, সেটা হচ্ছে সহায়ক পাঠ পণি, টেক্সট পাঠ শেষ। এখানে তোমাদের পণি থেকে টোটাল 4টে প্রশ্ন মনে হয় খুব জোর, বা 3টে প্রশ্ন দেওয়া হয়, 2টো প্রশ্নের উত্তর করতে হয়, যার প্রত্যেকটি মান হচ্ছে 5, অর্থাৎ পণি থেকে তোমাদের 10 নম্বরের উত্তর করতে হয়। সেক্ষেত্রে এটার তো আমরা কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না, এবং পণি একটা মতিনন্দীর লেখা অনবদ্য এবং কালজয়ী উপন্যাস, যেটা চিত্রায়ন বা চলচ্চিত্রায়নও কিন্তু হয়েছে। তোমরা চাইলে ইউটিউবে দেখে নিতে পারো, ইউটিউবে কোনি সিনেমাটা রয়েছে, এবং দেখে কিন্তু অনেকটা তোমরা আপ্লুত হবে এবং অনেকটা দেখবে কিন্তু তোমাদের পড়ার সঙ্গে মিলে যাচ্ছে। তাই অবশ্যই আমার একটা টিপস তোমাদের ক্ষেত্রে বলে রাখি, যে কোনি সিনেমাটা কিন্তু অবশ্যই একবার ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন, তুমি অবশ্যই দেখে নিও তোমরা। আচ্ছা, এ থেকে বা এই কোনি অংশ থেকে এবছর একটু কোশ্চেন আসার যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সেটা কোন কোন অংশ থেকে? মূলত দেখা যাচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে যে জুপিটার ক্লাব অভিযোগগুলো এনেছিল বা ষড়যন্ত্র করেছিল, তাকে জুপিটার ক্লাব থেকে সরানোর জন্য যে ষড়যন্ত্রটা প্রথম দিকে আমরা পাচ্ছি, সেই ষড়যন্ত্র এবং অভিযোগটা একটু ভালো করে জায়গাটা দেখবে। লীলাবতী অংশটা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ একটা প্রশ্ন খুব কমন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র এটা, এবং হচ্ছে লীলাবতী কোনির জীবনে পরবর্তীকালে কিভাবে প্রভাব ফেলেছিল, এটাও একটু ভালো করে দেখে রাখবে। এছাড়াও লীলাবতীর সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে তাদের টেলারিং শপ প্রজাপতি। আচ্ছা না, লাইনটা প্রজাপতি 1 মাস না সামথিং কিছুর মধ্যে বলে 1 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এরকম একটা অংশ রয়েছে, ওই অংশটা প্রজাপতির অংশটা খুব ভালো করে দেখবে। এছাড়াও দেখবে কোনির জীবনের যন্ত্রণা, যে কোনির জীবন সংগ্রাম, কোনির ছোটবেলা থেকে এই যে আছে না ফাইট কোনি ফাইট, একজন ফাইটার হতে গিয়ে কোনির জীবন সংগ্রামের পরিচয় দাও, আমি তোমাদের কোনিরও সাজেশন দিয়েছি, সেটা পড়বে। অর্থাৎ কোনির জীবন যন্ত্রণা বা কোনির জীবন সংগ্রাম, এই অংশটা ভালো করে দেখতে হবে। এছাড়াও দেখবে কোনির জীবনে খিদ্দা বা ক্ষিতীশের অবদান, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর লাস্ট যে জায়গাটা অবশ্যই দেখবে, সেটা হচ্ছে কোনির দাদা কমল যেখানটা অবস্থান করছেন, যেই পার্টটুকুর মধ্যে ছোটভাবেই হোক না কেন, সেই কোনির দাদা কমলের যে হতাশা, সে হচ্ছে পারিবারিক চাপের জন্য কিভাবে তার স্বপ্নকে হাতছানি দিতে গিয়েও দেয়নি, স্বপ্ন পূরণ করতে পারেনি, সেই জায়গাটা যেখানে রয়েছে, এবং সেই স্বপ্নটা পূরণের স্বপ্ন দেখছে তার বোনের মাধ্যম দিয়ে, কিন্তু পারিবারিক দারিদ্রতা তাকে হতে দিচ্ছে না, উনি স্বপ্নটাকে পূরণ করতে দিচ্ছে না। এই যে একটা প্রতিবন্ধকতা কমল চরিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু ভালো করে দেখে যাবে, মানে কমলের অংশটা, কোনির দাদা কমল অংশটা, এটা দেখবে। বোঝা গেল? যারা চাইছো একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই গেল তোমাদের নাটক এবং সহায়ক পাঠ কোনি থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস। এরপর আমরা আলোচনা করব আমাদের একদম প্রশ্নপত্রের শেষ অংশে যে 3টে জিনিস থাকে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, সংলাপ প্রতিবেদন এবং বঙ্গানুবাদ। প্রথমেই বলবো প্রবন্ধ রচনা আমাদের কত নম্বরের থাকে? প্রবন্ধ রচনা আমাদের থেকে টোটাল 10 নম্বরের একটা দীর্ঘ প্রবন্ধ রচনা। এক্ষেত্রে তোমাদের পর্ষদ নির্দেশ করেছে 7টি এখানে উপবিভাগ রয়েছে, তারপর 5টি কেটে কেটে করা হয়েছে। তার মধ্যে থেকে আমি তোমাদের রচনা সাজেশনও কিন্তু দিয়েছি। সেক্ষেত্রে বলবো এর মধ্যে থেকে যদি যারা একটু বাছাই করে পড়তে চাইছো এই 15টা দিনের মধ্যে, তারা 3টে রচনাকে একটু ফোকাস করবে। 1 নম্বর রচনা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা। আমরা সবাই জানি প্রতি বছর একটা করে দেয়, যেখানে পরিবেশ বিষয়ক রচনা রয়েছে, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ রয়েছে, পরিবেশ কিভাবে আমাদের বিজ্ঞানকে মানে বিভিন্ন রকম পরিবেশ রিলেটেড যে রচনাগুলো রয়েছে সেটা একটু ভালো করে দেখবে, বিজ্ঞানের রচনাগুলো দেখবে। এরপর হচ্ছে উপযোগিতামূলক রচনা, যেখানে আমরা পাচ্ছি না ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা কি, ঠিক আছে, তারপর হচ্ছে ছাত্র সমাজের ভূমিকা সামাজিক উন্নয়নে, এই যে উপযোগিতাগুলো রচনাগুলো, সেটা একটু ভালো করে দেখবে।
এবং কয়েক বছর যাবত খুব ট্রেন্ডে দেখা যাচ্ছে এই আত্মকথামূলক রচনা, যেখানে আমরা দেখছি একটি জীর্ণ বাড়ির আত্মকথা, পুরো বাড়ির আত্মকথা, একটি নদীর আত্মকথা, একটি বট গাছের আত্মকথা, একটি বাঁশ গাছের আত্মকথা। এই যে আত্মকথামূলক রচনা যেগুলো রয়েছে সেগুলো একটু কয়েক বছর ধরে ট্রেন্ডে আছে, তাই সেগুলো একটু ভালো করে ফোকাস করে পড়বে। বোঝা গেল? এবং বিজ্ঞান বিষয়ক রচনা যারা পড়তে চাইছো তারা তো অবশ্যই অবশ্যই বিজ্ঞান একটা কমন পেয়ে যাবে, কিন্তু বিজ্ঞান বিষয়ক রচনাটা না, আমি প্রথমে যেটা বলেছিলাম আগের ভিডিওগুলোতে, একটু নাম্বার পাওয়ার সম্ভাবনাটা কম, কারণ বিজ্ঞান বিষয়ক রচনাটা যেহেতু সবাই লেখে, তা সেখানে মোটামুটি ভাবে সবাই পড়ে গিয়ে মুখস্থটা লেখে, তার মধ্যে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি বা লেখার দক্ষতা জায়গাটা থাকে না। প্রবন্ধ রচনা কিন্তু পুরোটাই তোমাদের লেখার দক্ষতার উপর নির্ভর করছে। আমি তোমাদের একটা টিপস বলবো, তোমরা উপযোগিতামূলক বা আত্মকথামূলক রচনাটার দিকে যদি একটু ফোকাস করে পড়ো, যদি কমন পেয়ে যাও ভালো কথা, একটু যদি ওটা লেখার চেষ্টা করো তাহলে কিন্তু নাম্বারটা বেশি পরিমাণ আসতে পারে। এটা আমার টিপস পার্সোনাল, ঠিক আছে? যেহেতু সেটার মধ্যে তোমার লেখার দক্ষতা থাকবে, তুমি সবটাই মুখস্থ করে লিখবে না, তুমি নিজেও কিছু বানিয়ে লিখবে, সেখানে কিন্তু নম্বরটা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবার আমরা চলে আসবো পরবর্তীতে সংলাপ এবং প্রতিবেদন যে জায়গাটায় রয়েছে। এই জায়গাটার জন্য আমাদের মার্কস অ্যালট করা থাকে 5 নম্বর। সংলাপ এবং প্রতিবেদনের সেভাবে কোনো সাজেশন দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমার নিজের লেখার দক্ষতাটাকে বৃদ্ধি করতে হবে। সংলাপ এবং প্রতিবেদন রচনার জন্য তোমাকে লেখার দক্ষতার পাশাপাশি তোমাকে কিভাবে লিখতে হয়, অর্থাৎ লেখার সঠিক কৌশলটা জানতে হবে, কিভাবে একটা সংলাপ রচনা করতে হয় এবং কিভাবে একটা প্রতিবেদন রচনা করতে হয়, তার প্যাটার্নটা, সঠিক নিয়ম বা রচনা রীতিটা কি সেটা জানতে হবে। এবং তোমাকে সেটা গিয়ে নির্বাচন করতে হবে যে আমি কোনটা লিখবো। আমি যদি মনে করি গিয়ে লিখি সংলাপই লিখবো ভেবে যাই, এটা কিন্তু করাটা ঠিক না। তুমি দুটোর ক্ষেত্রেই সঠিকভাবে নিজের লেখার দক্ষতা বৃদ্ধি করবে এবং যেটা তুমি বেশি ভালো লিখতে পারবে সেটাই লিখবে। এছাড়াও সঠিক রচনা রীতি অনুসরণ করবে, তাহলেই কিন্তু তোমাকে নাম্বারটা পাওয়া যাবে, তুমি পাবে নাম্বারটা অ্যাকচুয়ালি। তাই বলবো, এটা কিন্তু ভেবে যাবে না যে আমি সংলাপই লিখবো বা আমি প্রতিবেদনে লিখবো। অবশ্যই দুটোরই রচনা রীতি কিভাবে ঠিকভাবে লিখতে হয় সেটা ভালো করে জানবে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করে যেটা তুমি ভালো পারবে, সেই মুহূর্তে মনে হচ্ছে এই টপিকটা আমার ভালো রেডি আছে, সেটাই কিন্তু লিখবে, এটার কোনো সাজেশন হয় না। তো সেক্ষেত্রে তোমাকে এই 3টে টপিক ফলো করতে হবে। একটা হচ্ছে নিজের লেখার দক্ষতা বৃদ্ধি করতে হবে, দ্বিতীয় হচ্ছে তুমি যেটা ভালো পারবে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, এবং তৃতীয় হচ্ছে রচনা রীতি, লেখার যে সঠিক নিয়ম সেটা ঠিক রাখতে হবে। গেল? এবার লাস্ট আমাদের একটা করতে হয়, সেটা হচ্ছে বঙ্গানুবাদ। এক্ষেত্রে একটাই টিপস দেব, বঙ্গানুবাদেরও কোনো রকম কিন্তু কোনো সাজেশন হয় না এবং অনেক বই দাবি করে যে বঙ্গানুবাদ কমন এসছে, সেটা হয়তো কিছুটা ক্ষেত্রে ঠিক, কিছুটা ক্ষেত্রে ভুল, কারণ বঙ্গানুবাদ সত্যি কমন পাওয়াটা কিন্তু টাফ বিষয়, একটা খুব কঠিন বিষয়। সেক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রেও তোমাকে তোমার স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, কারণ খুব একটা সহজ বা খুব একটা কঠিনও কিন্তু দেয় না। তাই বলবো বঙ্গানুবাদ করার ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ কিন্তু করবে না। আক্ষরিক অনুবাদ কাকে বলে? একদম ইংরেজিতে যেভাবে শব্দগুলো যোজনা করা রয়েছে, যেভাবে শব্দগুলো পাশাপাশি বসেছে, বাংলায় কিন্তু সবসময় সেইভাবে শব্দ যোজনা বা সেই শব্দগুলো পাশাপাশি বসে না। যখন বসবে, আমরা বাংলা ভাষা বিজ্ঞান পড়তে গিয়ে দেখেছি সেটা আক্ষরিক অনুবাদ, এবং সেক্ষেত্রে কি হয় যে যেটা ইংরেজির আসল নির্যাস বাংলায় সেটা সঠিকভাবে প্রকাশ পায় না যখন সেটা আমরা অনুবাদ করছি। সেক্ষেত্রে আমি বলবো আক্ষরিক অনুবাদের দিকে না গিয়ে তোমরা সেটার মূল ভাবানুবাদের দিকে যাবে, তার ভাব কি সেটা ভালো করে করবে। ক্লিয়ার হলো? আজকের টপিকটা বোঝা গেল যে আমরা এই 15টা দিন মাধ্যমিকের রোডম্যাপটা যদি ফলো করি, অবশ্যই কিন্তু বাংলায় 95 থেকে 100% নাম্বার তোমরা অবশ্যই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই তো? এই প্রমিসটা করছো যে অবশ্যই তোমরা পারবে, এবং এই যে তোমাদের রোডম্যাপটা আমি দেখিয়ে দিলাম, এই রোডম্যাপটাই কিন্তু তোমাদের অবশ্যই জীবনে সফলতা এনে দেবে বাংলা পরীক্ষার ক্ষেত্রে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছ থেকে জানবো। তার জন্য তোমাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে এই যে রোডম্যাপটা তোমাদের আমি দিয়ে দিলাম, যে এই 15টা দিন তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতিটা কি তোমরা সত্যি নিচ্ছ, একটু জানাও তো আমাকে। এবং এটাও বলবে মাধ্যমিক 2025-এর জন্য বাংলায় 90 পাওয়ার ইচ্ছা কার কার রয়েছে। যাদের রয়েছে তারা কি এই রোডম্যাপটা ফলো করছো বা করবে ভাবছো?
তাহলে কিন্তু জানিও কমেন্ট করে। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টটা পড়ি, দেখে অবশ্যই ভালো লাগবে যে এই 15টা দিন তোমরা কাজে লাগাচ্ছ এবং এইভাবে এই প্ল্যানটা করে এইভাবে রেডি হচ্ছ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে মাধ্যমিকের পর। সবাই ভালো থেকো, টাটা।